ভারতের কর্কটক্রান্তি রেখা পশ্চিম থেকে পূর্বে বলো, পশ্চিম থেকে পূর্বে। ঝাড়গ্রাম নয়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। ওই ট্রিক ট্রিক সব ছেড়ে দাও, যেভাবে বলছি ম্যাপ ওয়াইজ পড়ো। ম্যাপ আগে কিনবে, ম্যাপের বই না কিনলে জিওগ্রাফি মানে ম্যাপের বই ছাড়া শূন্য, সোজা কথা। আর তোমাদের জিওগ্রাফির কেন ম্যাপ পড়াচ্ছি পরীক্ষার হলে গেলে বুঝতে পেরে যাবে। যারা তোমাদের দিদি দাদারা আছে পরীক্ষা দিচ্ছে তারা বুঝে গেছে যে ম্যাপ কেন পড়ানো হয়, ম্যাপে কী জিনিস আছে, বোঝা আছে তো। আচ্ছা, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত ডিগ্রিতে, কত ডিগ্রি দ্রাঘিমাংশতে আইএসটি আছে? কত? 82.5 ডিগ্রি। তুই 52.5 কোথা থেকে পেলু? 52.5 কোনো দ্রাঘিমাংশ ভারতেরই নয়, 67 থেকে শুরু হয়েছে, 68 থেকে শুরু হয়েছে। 68 ডিগ্রি 7 মিনিট থেকে শুরু হয়েছে, 97 ডিগ্রি 25 মিনিট পর্যন্ত। তুই 52 কি করে পেয়ে গেল? বোঝা আছে তো। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে আছে আইএসটি 82.5 ডিগ্রি দ্রাঘিমাংশ? কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এগুলো মোটামুটি আরে বলে দিয়েছি। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার, হ্যাঁ 32-14, 32-14, এইটাই মনে রাখবে শুধু, 32-14, আর কিছু মনে রাখার দরকার নেই। পূর্ব পশ্চিমে বিস্তার, হ্যাঁ 29-33। ভারতের ক্ষেত্রফল, কিছু অত প্রপার মনে রাখার দরকার নেই। 32,87,000, বাস শেষ। 32 লাখ কত? 87,000। এরপরে 263 বর্গ কিমি আছে, এগুলো মনে রাখার দরকার নেই। কারণ কি তোদের প্রপার তোরা পড়লে 32,87,000, তারপরে না হলে 88,000, 88,000, 99,000, 89,000, 99,000, যা ইচ্ছা করতে পারে। 87,000 এই পার্টটা দেবে না, কারণ তোর অতটা মনে রেখে পড়াশোনা কীভাবে পড়বো সেটা ডিপেন্ড করছে তোর জানা। তোর একদম প্রপার মনে, কোনখানে প্রপার মনে রাখতে হবে, কোনখানে নর্মাল মনে রাখলে হবে। 32,87,000 মনে রাখবি, অপশন 32,87,000 একটাই পাবি। আর কোনো তোকে দেওয়া থাকবে না 32,87,900 কিমি, 32,87,200 কিমি, এরকম দেওয়া থাকবে না। একটাই দেওয়া থাকবে, 32,87,000 একটাই দেওয়া থাকবে। তারপরে অন্যগুলো অন্য জায়গায় দেওয়া থাকবে, বোঝা গেছে তো। আর অন্য অপশনগুলো ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে চলো আমরা পড়বো জম্মু কাশ্মীর। ম্যাপে পড়বো আমাদের এখন বর্তমান রাজ্যের সংখ্যা কতগুলো, কেন্দ্রশাসিত অঞ্চল 8টা, রাজ্য কতগুলো 28টা। এটা দেখো জম্মু কাশ্মীর, তোমাদের ম্যাপের বই সবার আছে? হ্যাঁ, পুরোনোরা প্রত্যেকটা বেঞ্চে একটা করে ম্যাপের বই করে দাও তো। পুরোনো যারা আছো তারা ম্যাপের বই এনেছো, প্রত্যেকটা বেঞ্চে একটা করে ম্যাপের বই করে দাও। প্রত্যেকটা বেঞ্চে একটা করে ম্যাপের বই করে দিয়েছো? তোরা কিনে নিয়েছো? কিনুনু কিনুনু কেন? কবে? 1 মাস ক্লাস হয়ে গেল? 1 মাস হয়নি, এখনো বাকি আছে। তোরা তোরা বই চাইছিস কেন? তোরা বই চাইছিস কেন? কি রুটিন? কি রুটিন জানবো কেন? কি রুটিন জানো? দেখো চলো ক্লাসে যাই। এটা জম্মু কাশ্মীর, একদম ফার্স্ট পেজে দেখো। আমি ম্যাপ দেখা আগের দিন শিখিয়ে দিয়েছিলাম তো, ম্যাপ কীভাবে দেখতে হয়। এটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ, এটা ফিজিক্যাল ম্যাপ। পলিটিক্যাল ম্যাপে ক্ষেত্রফল দেওয়া থাকবে, ফিজিক্যাল ম্যাপে কোনো ক্ষেত্রফল দেওয়া থাকবে না, কোনো রাজ্যের বাউন্ডারি দেওয়া থাকবে না। পলিটিক্যাল ম্যাপে যেমন রাজ্যের বাউন্ডারি দেওয়া আছে, ফিজিক্যাল ম্যাপে কোনো রাজ্যের বাউন্ডারি পাবে না। ফিজিক্যাল ম্যাপে কী পাবে না? রাজ্যের কোনো বাউন্ডারি আছে? এখানে শুধুমাত্র তোমাদের কী দেওয়া থাকবে? পাহাড়, পর্বত, বনভূমি, তারপরে মালভূমি, সমুদ্র, এসবই দেওয়া থাকবে। আদারওয়াইজ কিছু দেখতে পাবে? তাহলে প্রথমে আমাদেরকে পলিটিক্যাল ম্যাপ জানতে হবে। তারপরে পলিটিক্যাল ম্যাপ যদি ভালো করে জেনে যাও, তুমি তখন আন্দাজ করে নেবে যে ফিজিক্যাল ম্যাপে কোথায় ওই জায়গাটা হতে পারে।
আদারওয়াইজ তুমি নর্মালি ফিজিক্যাল ম্যাপ প্রথমে দিয়ে দিলে হালটাতে থাকবে, বোঝা গেছে তো? হ্যাঁ, ফিজিক্যাল ম্যাপে যদি তোমাদের ইন্ডিয়ার ম্যাপ বলে দেওয়া হয়, ইন্ডিয়ার ম্যাপে গোয়া কোথায় আছে খুঁজে বের করে ফিজিক্যাল ম্যাপে খুঁজেও পাবেন, যতক্ষণ না পলিটিক্যাল ম্যাপ দেখো, বোঝা গেছে তো? তাহলে আগে আমরা পলিটিক্যাল জানবো, তারপরে ফিজিক্যাল পড়বো, একসাথে সাথে চলতে থাকবে। জম্মু কাশ্মীর পড়বো, কি পড়বো? জম্মু কাশ্মীর। কি পড়বো আমরা? জম্মু কাশ্মীর। চলো জম্মু কাশ্মীর পড়া শুরু করি। হ্যাঁ, জম্মু কাশ্মীর প্রথমে ঐতিহাসিক বৈশিষ্ট্য প্রচুর আছে, সেগুলো সম্বন্ধে জানাবো। জম্মু কাশ্মীর নিয়ে অনেক বিবাদ শুনেছি, অনেক ঝামেলা শুনেছি, সমস্ত কিছু জম্মু কাশ্মীর নিয়ে শুনবো। সমস্ত কিছু কি নিয়ে শুনবো? জম্মু কাশ্মীর নিয়ে শুনবো। ভালো করে শোনো জম্মু কাশ্মীরে কি কাহিনী হয়েছে, ঠিক আছে? জম্মু কাশ্মীরের বহুত কিছু কাহিনী রয়েছে। জম্মু কাশ্মীর জানার আগে ভারতের সংগঠন বা ভারত কিভাবে তৈরি হয়েছে সেটা জানাটা খুব জরুরি আমাদের, তাহলে জম্মু কাশ্মীর আমরা জানতে পারবো। ধীরে 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 প্রতিটা পার্ট ভালো করে মনে রাখবে, ঠিক আছে? প্রতিটা পার্ট ভালো করে মনে রাখবে, সিকোয়েন্স ওয়াইজ, ডেট ওয়াইজ, সিকোয়েন্স যেরকম ডেট বলবো সেরকম ডেট ওয়াইজ ভালো করে মনে রাখবে। যতক্ষণ না মনে রাখছো পুরোটা, ততক্ষণ জম্মু কাশ্মীর বোঝা খুব টাফ হয়ে যাবে। ধীরে ধীরে আমরা বুঝতে থাকি, ঠিক আছে? হ্যাঁ, চলো। ভারত 15ই অগাস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, তাই তো? তার সাথে সাথে 14ই অগাস্ট 1947 সালে আর একটা জন্ম হয়েছিল পাকিস্তানে, বোঝা আছে তো? 15ই অগাস্ট কত সালে? 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, আর 14ই অগাস্ট 1947 সালে পাকিস্তানের জন্ম হয়েছিল। পাকিস্তান সেটা ইন্ডিপেন্ডেন্সে মানায়, কিন্তু তার কি সেটা জন্ম দিবস, বার্থডে, হ্যাপি বার্থডে পাকিস্তান, বোঝা আছে তো? 15ই অগাস্ট কত? 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। এই সময় যখন ভারত স্বাধীন হয়, এই সময় যখন ভারত স্বাধীন হয়, টুকরো টুকরো অনেকগুলো রাজ্য ছিল, তাকে আমরা প্রদেশ বলি। অনেকগুলো কি ছিল? প্রদেশ ছিল। প্রচুর পরিমাণে প্রদেশ ছিল, তাকে প্রভিন্সিয়াল বলা হয়, তাই তো? প্রচুর পরিমাণে কি ছিল? প্রদেশ ছিল। টোটাল 565টা প্রদেশ ছিল। কতগুলো ছিল? 565টা। স্বাধীন হওয়ার আগে থেকেই শুরু হয়ে গেছিল যে ভারতবর্ষকে একে পরিণত করতে হবে। সেই সময় আমরা দেখেছি মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী 3টে ভাগে ভাগ করে দিয়েছিল ভারতবর্ষকে। তো মাউন্ট ব্যাটেন প্ল্যানে বলা হয়েছিল, কোন প্ল্যানে? মাউন্ট ব্যাটেন প্ল্যানে বলা হয়েছিল কি, ভালো করে শোনো, হ্যাঁ। মাউন্ট ব্যাটেন প্ল্যানে বলা হয়েছিল ভারত যে রয়েছে এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা থাকবে ভারত, একটা হবে পাকিস্তান, আর একটা যে কে কোথায় থাকবে সেটা নিজের স্বাধীন হিসাবে থাকতে পারে, বোঝা গেছে? একটা কি হবে ভারত, একটা কি হবে পাকিস্তান, আরেকটা কি হবে, আমি এসব তথ্য যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলে একটা এপিসোড হয়, প্রধানমন্ত্রী এপিসোড থেকে। এপিসোডের নাম কি? প্রধানমন্ত্রী এপিসোড। আর কিছু কিছু বই থেকে পড়েছি, বই থেকে নিয়েছি, ঠিক আছে? কিছু কিছু বই থেকে নিয়েছি, আর মেনলি নিয়েছি প্রধানমন্ত্রী এপিসোড থেকে বেশি বেশি জিনিস নিয়েছি, বুঝা যায়? তোমরাও গিয়ে দেখতে পারো প্রধানমন্ত্রী এপিসোডে ভারতের সৃষ্টি কীভাবে, ভারতের হচ্ছে সৃষ্টি হয়েছে, ভারতের যে 565টা প্রদেশ ছিল সেগুলো কীভাবে এক করা হয়েছে, বোঝা আছে তো? কীভাবে এক করে আনা হয়েছে, তাতে কার হাত সব থেকে বেশি ছিল, কার হাত কম ছিল, বা কে কী করেছে, সমস্ত কিছু ব্যাপার নেই। এতে আমরা পড়তে গেলে এতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরোটা বলবো, বোঝা আছে তো? ঘটনার পরিপ্রেক্ষিতে বলবো। এখানে না আমরা জওহরলাল নেহরুকে দোষী বানাবো, না আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে আগে বানাবো, রাজনৈতিক কোনো আলোচনা নয়। এখানে শুধুমাত্র যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরোটা ডিটেলসে বলবো, বোঝা আছে তো? হ্যাঁ, সেখানে বলতে গিয়ে হয়তো কারো কাছে কেউ আগে কেউ পিছনে হয়ে যাবে, যে যেরকম ছিল সেরকমভাবে তাদেরকে আমরা উপস্থাপন করবো, বোঝা আছে তো? এখানে কোনো রাজনৈতিক মতভেদ বা রাজনৈতিক মতভেদ থাকার উচিত নয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা আছে তো? তাহলে মাউন্ট ব্যাটেন প্ল্যানে 3টে ভাগ করা আছে। একটা বলা ছিল কেউ যদি কোনো রাজ্য যদি ভারতে থাকতে চায় ভারতে থাকতে পারে, হ্যাঁ। কেউ যদি কোথায় থাকতে চায়, পাকিস্তানে থাকতে চায় পাকিস্তানে থাকতে পারে, আর কেউ স্বাধীন থাকতে চাইলে স্বাধীন থাকতে পারে। কেউ কী থাকলে স্বাধীন থাকতে চাইলে স্বাধীন থাকতে পারে। ভারতবর্ষের 565টা প্রদেশের মধ্যে 13টা প্রদেশ চলে গেছিল পাকিস্তানের। কতগুলো প্রদেশ? 13টা প্রদেশ চলে গেছিল কোথায়? পাকিস্তানে। বাকি প্রদেশগুলো 552টা ছিল ভারতে। 552টাকে এক করা খুব চাপ, 552টাকে এক করা খুব চাপ, তাই তো? 552টাকে এক করা খুব চাপ, তো এই 552টাকে এক করা হয়েছিল।
552টাকে এক করতে গিয়ে 549টা এক হয়ে গেছিল। কতগুলো এক হয়ে গেছিল? কারণ আমাকে আগের কিছু জিনিস জানতে হবে, তবেই আমি কাশ্মীরের প্রপারটা জানতে পারবো। 549টা এক হয়ে গেছিল। কে করেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল আর ভিপি মেনন। সর্দার 3জন ব্যক্তি ছিল, সর্দার বল্লভভাই প্যাটেল 4জন, সর্দার বল্লভভাই প্যাটেল একজন, 2জন ছিল ভিপি মেনন, 3 নম্বর ছিল জওহরলাল নেহেরু, 4 নম্বর ছিল মাউন্ট ব্যাটেন। কে ছিল? মাউন্ট ব্যাটেন। কজন ছিল? 4জন। এই 4জনে মিলে কি করেছিল? 552 মেনলি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল আর ভিপি মেনন। বোঝা যাচ্ছে তো? 549টাকে মিলিয়ে দিচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেল যেত এক হাতে গাজর নিয়ে, এক হাতে লাঠি নিয়ে, এক হাতে গাজর, এক হাতে লাঠি নিয়ে। বলা হয়, কথানে রয়েছে যে হয় গাজর খাও, না হয় লাঠি খাও। গাজর খাও যদি বেশি বাঁদরামি করতো, বলতো আরেকটা দরকার হয় গাজর খাও, নাহলে লাঠি খাও। সোজা কথা, মিলতে হবে ভারতের সঙ্গে। তোমরা নেটে অনলাইনে পেয়ে যাবে, বিলয়পত্রে সাইন করা থাকতো। বিলয়পত্রে কী হতো? বিলয়পত্র 549 জন বিলয়পত্রে সাইন করেছিল ভারতের সঙ্গে থাকার জন্য। কার সঙ্গে থাকার জন্য? ভারতের সঙ্গে থাকার জন্য 549টা প্রভিন্স বা প্রদেশ কার সাইন করে নিয়েছিল? কার সাথে? ভারতের সঙ্গে। 3জন কি করেছিল? প্রবলেম ক্রিয়েট করেছিল। তিনটে প্রদেশ কি করেছিল? প্রবলেম ক্রিয়েট করেছিল। 3টে প্রদেশ কে কে? দেখেন, 3টে প্রদেশ কি করেছিল? প্রবলেম ক্রিয়েট করেছিল। এক, এখানে ছিল, মাঝখানে ছিল হায়দ্রাবাদ, এখানে জুনাগড়, এখানে কাশ্মীর। কোনগুলো 3টে প্রবলেম ক্রিয়েট করেছিল? হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। জুনাগড় ভারত স্বাধীন হয়েছে 15 আগস্ট 1947 সালে। জুনাগড় 15 সেপ্টেম্বর। ডেটগুলো ভালো করে মনে রাখবে। 15/9/1947 সালে, 1947 সালে বিলয়পত্রে সাইন করে দিয়েছিল কে? জুনাগড়। 15/9/1947 সালে এই তারিখটা না মনে রাখলে এটা মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে? সাইন করে দিয়েছিল। কি হয়েছিল? জুনাগড়ের রাজা ছিল ইসলাম। জুনাগড়ের রাজা কি ছিল? মুসলিম সম্প্রদায়ের ছিল। কি? জুনাগড়ের রাজা। রাজার নাম ছিল, নাম মনে পড়ছে না, মোহাম্মদ খান। মোহাম্মদ খান। আর রাজার নাম কি ছিল? মোহাম্মদ খান। মোহাম্মদ খান। মাথা ঘুরে গেল কেন? নাম কি ছিল? মোহাম্মদ খান। বোঝা গেল তো? এ কেমন লোক ছিল দেখ। এখানের এলাকার জুনাগড়ের মানুষ ছিল, জনগণ ছিল বা প্রজা যাকে বলি, তারা ছিল হচ্ছে হিন্দু সম্প্রদায়। তারা কোন সম্প্রদায় ছিল? হিন্দু সম্প্রদায়। রাজা কোন সম্প্রদায় ছিল? ইসলাম সম্প্রদায়। রাজা চাইতো যে আমি কিসে করবো? আমি পাকিস্তানের সঙ্গে যুক্ত হবো। তুই ভাব, এখান থেকে পাকিস্তানের সঙ্গে কীভাবে যুক্ত হবে? জুনাগড় এখানে যুক্ত হওয়া সম্ভব? হায়দ্রাবাদের নবাবও কি চাইতো? হায়দ্রাবাদের নবাবও চাইতো যে আমি কার সঙ্গে যুক্ত হবো? পাকিস্তানের সঙ্গে যুক্ত হবো। তুই বল, এখান থেকে পাকিস্তানে কি করে যুক্ত হবে? এটা পাকিস্তান, তাই তো? এখানে যেদিক দিয়েই আসুক না কেন, হায়দ্রাবাদকে আসতে গেলে কোথা দিক দিয়ে আসতে হবে? বায়ুপথে, জলপথে, রোড পথে। চতুর্দিকে ভারত পড়বে। ভারত পারমিশন না দিলে আসতে পারবে? এটা কখনো সম্ভব? তখনকার সময় পাকিস্তান দুদিকে ছিল। এদিকেও একটা পাকিস্তান ছিল, এদিকেও কি ছিল? পাকিস্তান ছিল। বোঝা গেছে তো? কিন্তু যে পাকিস্তান থেকেই আসুক, তাকে ভারতে তো প্রবেশ করতেই হবে। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল গেছে, বলছে হয় গাজর খাও তুমি, না হয় লাঠি খাও। হয় গাজর খাও, না হয় লাঠি খাও।
এবারে এখানে জুনাগড়ের রাজা কী করছে, 15 সেপ্টেম্বর 1947 সালে বিলয়পত্রে সাইন করে দিয়েছে। তখনকার দিনে রাজাদের নাম দেখি বিরাট বড় ছিল। আমি নরাধিপতি, রাজা, রাজাধিরাজ, মহারাজ, নাম লিখবে একটা এসে হয়ে যাবে। এসে এসে কত একটা পেপার লিখতে তো, তাহলে তার নামই হচ্ছে একটা এসে, পুরো পেপার ভরে গেছে। নরাধিপতি, আবার যে জায়গা থাকবে তার প্রতি, তাই তো, রাজাধিরাজ, মহারাজ, দেখি না তোদের এখন ইসে বলতে থাকে না, আগেকার দিনের সিনেমাগুলো দেখেছিস, নরাধিপতি, শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ আসিতেছে, ডং 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 করে পাঠিয়ে দিল। সেরকম কন্ডিশনে নামই ছিল এত বড়, নাম লিখেছে। বলছে ভারতের সঙ্গে আমরা কি হচ্ছি, একে খেদিছে, মোহাম্মদ খান কি হচ্ছে, খেদিছে। মোহাম্মদ খান বেচারা কি করে জানো, এখান থেকে কোথায় জলপথে পালিয়ে গেছে, কোথায়, পাকিস্তান পালিয়ে গেছে। জলপথে কোথায় পালিয়ে গেছে, পাকিস্তান চলেছে। আর পাকিস্তানে সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ ছিল। পাকিস্তানে গেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। আগে একটু জেনে নাও, ভারতবর্ষ যখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, ভারত পাকিস্তানে ভাগ হয়ে যায়, তখন গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল হিসাবে ছিল মাউন্ট ব্যাটেন। পাকিস্তানের গভর্নর জেনারেল হিসাবে ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। কে ছিল, ভারতের গভর্নর জেনারেল কি ছিল, কে ছিল, মাউন্ট ব্যাটেন। আর পাকিস্তানে কে ছিল, মোহাম্মদ, এটা ইন্ডিয়া। আর পাকিস্তানের কে ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ছিল, বুঝা গেছে তো, কে ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু দুটোরই সেনার প্রধান ছিল মাউন্ট ব্যাটেন। দুজনের যে সেনা ছিল, সেনা কার হাতে ছিল, মাউন্ট ব্যাটেনের হাতে ছিল। সেনা কার হাতে ছিল, মাউন্ট। এটা যদি না বুঝতে পারো তাহলে পরবর্তীকালে বুঝতে পারবে না। কারণ কি, সেনা কার হাতে ছিল, মাউন্ট ব্যাটেন। গভর্নর জেনারেল কে হয়েছিল, আলাদা ছিল। বোঝা গেছে তো এটুকু? হ্যাঁ, এবারে এখানে কি হচ্ছে, জুনাগড় থেকে কাকে খেতানো হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেল গেছে জুনাগড় থেকে, তাই তো। জুনাগড় থেকে মোহাম্মদ খানকে খেতানো হয়েছে। মোহাম্মদ খান কি করতে জানিস তো, জুনাগড় রাজা কুত্তা পুষার প্রচুর শখ ছিল, প্রচুর কুত্তা পুষার শখ ছিল। 1200 কুত্তা ছিল তখন, যখন স্বাধীন হয় 1200 কুত্তা ছিল। পুরা কুত্তা ভর্তি করছে জাহাজে, নিয়ে চলছে কোথায়, পাকিস্তান। সেখানে আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ কোর্টে দাঁড়িয়ে আছে, সুস্বাগতম জানাবে, যেরকম তোরা জানো, বাইরে দাঁড়িয়ে থাকুক, স্বাগতম জানাতে চলে যাও আমাকে। আলী জিন্নাহ কোর্টে দাঁড়িয়ে আছে, বলছি তাহলে সম্পত্তি কি, আর রাজার তো কিছু না কিছু সম্পত্তি থাকবে। ওকে খালি হাতে পাঠাইছে, বলছে কুত্তা নিয়ে তুই ভাগ, তো কুত্তা প্রেমী মানুষ, কুত্তা নিয়ে ভাগ। পুরো 1200 কুত্তা বোঝাই করছে গাড়িতে, নিয়ে কোথায় গেছে, পাকিস্তান। আলী জিন্নাহ সেখানে দাঁড়িয়েছে, বলছে জাহাজ ভর্তি আছে, মানে কি প্রচুর সব রাজার যা সম্পত্তি আছে নিয়ে আসছে, চলে গেছে। যে সমস্ত কুত্তা 1200 কুত্তা বিক্রি করছে, পোর্টে নেমেছে। কত কুত্তা, 1200 কুত্তা। বলছে আর কি আছে, বলছে এই তো কুত্তা আছে আর আমি আছি। বলছে তো পালিয়েছে বেঁচে। তার মোহাম্মদ খান পালিয়ে গেছে। বিলয়পত্র সাইন করে কি হয়েছিল, যদি এই ঘটনাটা যদি থাকতো ইতিহাসের পাতায়, তাহলে নাম হতো ভারতবর্ষ জুনাগড়কে ক্যাপচার করে রেখেছে। বোঝা আছে তো? যদি এই ঘটনাটাই যদি এখানেই থাকতো, শেষ হয়ে যেত, তাহলে সব সময় ইতিহাসের পাতায় কি লেখা থাকতো, যে ভারতবর্ষ জুনাগড় অধিকার করে রেখেছে, এটা উঠতো তো। তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, ভারতবর্ষের ছবি, তোরা অনেকে জওহরলাল নেহরুকে গালাগালি দিতে পারিস, তুই কিছু করতে পারিস, সেই সময় জওহরলাল নেহরুর যেটা পছন্দ হয়েছে সেটাই করেছে। জওহরলাল নেহরুর নেচার ছিল, জওহরলাল নেহরু আদর্শবাদী ছিল প্রচুর। জওহরলাল নেহরুর উদ্দেশ্য ছিল বিদেশে যেন তার ছবি সব থেকে ভালো থাকে। বোঝা আছে তো? হ্যাঁ, জওহরলাল নেহরুকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু জওহরলাল নেহরু তখনকার পরিস্থিতিতে জওহরলাল নেহরু একদম পারফেক্ট ছিল। বোঝা আছে? অনেকে বলে সর্দার বল্লভভাই প্যাটেল তো হতে পারতো। হ্যাঁ, প্রথম হতে পারতো, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের এজ তখন খুব এজেড হয়ে এসেছিল, তাই তো। তারপরে ভোট যখন প্রথম হয়, তখন সর্দার বল্লভভাই প্যাটেল মারা গেছিলেন 1950 সালে। তার আগেই জাস্ট 1948 সালে মারা গেছিলেন কে, গান্ধীজি। গান্ধীজি যদি পুরো সংবিধান দেখে যেত, তাহলে সংবিধান এরকম থাকতো না। গান্ধীজি যদি পুরো সংবিধান দেখে রাখতো, তাহলে তোমাদের ডিপিএসপিতে যে শুধুমাত্র রয়েছে না, বলো,
ডিপিএসপিতে শুধু হয়েছে পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ তখন অরিজিনালি থাকতো তোমাদের হচ্ছে আইন হিসাবে, বোঝা যাচ্ছে তো? পুরো সংবিধান দেখে যেতে পারে। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু যারা ওই কথা বলে তারা বর্তমান সমাজের ছেলে মেয়ে, আদার কেউ বলে না, বোঝা যাচ্ছে তো? যে যার জায়গায় ওই সময়, যে সময় ভারতের হাতে সেনাও ছিল না, যে সময় ভারতের সবে সবে স্বাধীন হয়েছে, সেই সময় একজন প্রধানমন্ত্রী দরকার যে হচ্ছে 10-12 বছর 15 বছর টার্ম, লং টার্ম চালাবে। সর্দার বল্লভভাই প্যাটেল কবে মারা গেছে? 50-এ। প্রথম ভোট হয়েছে 51, প্রথম ভোট হয়েছে 51-52 সালে ভারতবর্ষে। আর বল্লভভাই প্যাটেল কবে মারা গেছে? 50-এ মারা গেছে। কী করে নর্মাল প্রধানমন্ত্রী, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হতে পারতো, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে পারতো সরকারের, তাই তো? কিন্তু যখনই ভোটের দ্বারা হয়েছিল তখন হতে পারতো? তাহলে একটা ওই সময় প্রধানমন্ত্রী এমন দরকার, সবে সবে ভারত স্বাধীন হয়েছে, তাই তো? সেরকম প্রধানমন্ত্রী প্রয়োজন। তো কাউকে না কাউকে দোষারোপ না করে, যে উদ্দেশ্য যেরকম ছিল, যে এটা ভেবে করেছে, ভেবে নিয়ে আমরা কাজ পড়াশোনা করবো, বোঝা আছে তো? হ্যাঁ, আমরা পড়াশোনা করছি, আমরা রাজনীতি করছি না যে এ খারাপ ও ভালো বলবো, ক্লিয়ার আছে তো? আমরা পড়াশোনা করছি, সেরকম করে কথা বলবো, বোঝা আছে? ক্লিয়ার একদম? হ্যাঁ, তাহলে মোহাম্মদ খানের পাঠ চুকে গেছে, মোহাম্মদ খানের পাঠ চুকে গেছে তো। এদিকে কাশ্মীরের তখন রাজা ছিল, কাশ্মীরের রাজা ছিল ডোগরা শাসক হরি সিং। কাশ্মীরের রাজা কে ছিল? ডোগরা শাসক হরি সিং, বোঝা আছে তো? কাশ্মীরের রাজা কে ছিল? ডোগরা শাসক হরি সিং। এই ডেটটা মনে রাখবে, কবে হয়েছে? 15/9/1947 সালে। 15/9/1947 সালে প্রথমে বলা হচ্ছে ভারতকে ভাগ করতে হবে, তাই তো? ধীরে 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 ভারত যখন ভাগ হবে, কাশ্মীর তখন কী হয়েছে, কাশ্মীর এগুলো যোগ হচ্ছে সব, আস্তে আস্তে করে কী আসছে, ভারত স্বাধীন হওয়ার সময় এসছে 15 আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেছে, তাই তো? কাশ্মীরের ম্যাটার তখনও মিটেনি, জুনাগড়ের ম্যাটার তখনও মিটেনি, হায়দ্রাবাদের ম্যাটার তখনও মিটেনি। যখন ভারত স্বাধীন হয়, যখন ভারত স্বাধীন হয় তখন কী রে, এই তিনটে কখনোই না হায়দ্রাবাদের ম্যাটার মিটেছে, না জুনাগড়ের ম্যাটার মিটেছে, না কোথাকার ম্যাটার মিটেছে, হ্যাঁ, না হচ্ছে কাশ্মীরের ম্যাটার মিটেছে। তো জুনাগড় কীভাবে কী হয়েছে বোঝা গেছে তো? হ্যাঁ, জুনাগড়কে তাড়িয়ে দিয়েছে। তারপরে বলছে ইতিহাসের পাতার নাম রাখতে হলে কিছু না কিছু একটা নাম রাখতে হবে। সর্দার বল্লভভাই প্যাটেল বলছে আমরা কি করব, জনমত সংগ্রহ করব। কি করব? জনমত সংগ্রহ করব। কি সংগ্রহ করব? জনমত সংগ্রহ করব। এতে জনমত সংগ্রহ করা হয়েছিল। কি সংগ্রহ করা হয়েছিল? জনমত সংগ্রহ করা হয়েছিল। এবং জনমত সংগ্রহ করতে জুনাগড়ে 99% ভোট পড়েছে কায়? ভারতের সঙ্গে থাকবে বলে। কত পার্সেন্ট ভোট পড়েছে? 99% ভোট পড়েছে কার সঙ্গে থাকবে? ভারতের সঙ্গে থাকবে বলে। ইতিহাসের পাতায় এখন কি আছে, যে ভারত জুনাগড় দখল করেছে জনমত সংগ্রহের মাধ্যমে। কিন্তু অরিজিনাল ম্যাটার কি? এক হাতে গাজর, এক হাতে লাঠি, বোঝা গেছে? দেখো, হ্যাঁ, এরপর দেখো, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে চলে গেছে কাশ্মীরের দিকে যাই। কোথায় যাবো? কাশ্মীরের দিকে যাবো। কাশ্মীরে সেই সময় স্বাধীনতার আগে, জাস্ট আগেই সব একসঙ্গে করার কথা বলা হয়েছিল। স্বাধীনতা জাস্ট আগে, দেখতে দেখতে স্বাধীনতা চলে আসছে। সেই সময় তখনকার সময় একজন ব্যক্তি ছিল কাশ্মীরের তখন রাজা ছিল কে? রাজা হরি সিং ডোগরা শাসক। ডোগরা শাসক রাজা কি? হরি সিং। ডোগরা শাসক কে? রাজা হরি সিং। ডোগরা শাসক কে? রাজা হরি সিং। হরি সিং ছিল খুব ভালো বন্ধু মাউন্ট ব্যাটেনের। কার ভালো বন্ধু? মাউন্ট ব্যাটেনের খুব ভালো বন্ধু। মাউন্ট ব্যাটেন নিচে গেছিল হরি সিংকে মানাতে, যে তুমি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর এ চাইতে যে আমার রাজত্ব যেন থাকে। কে চাইতো? হ্যাঁ, হরি সিং চাইতো আমার যেন রাজত্ব থাকে। এই জন্য মাউন্ট ব্যাটেন যখনই যেত, হরি সিং তখনই কী করতে যাচ্ছি, দেখা না করার জন্য পেট খারাপ বলে বসে থাকতো। রাজা দেখা করতে চাইছে, তার দরবারে গেলে তুই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিস, সঙ্গে সঙ্গে দেখা করতে যাবি, অ্যাপয়েন্টমেন্ট লাগবে। সেরকম রাজার সঙ্গে দেখা করতে যখন গেছে, তখন কি বলছে, রাজা সবসময় বলছে আমার পেট ব্যথা, আমি যেতে পারবো না। এই করে করে কাটিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে তো? হরি সিং। আর সেই সময় হরি সিংয়ের সময়, ওই সময় একজন বিখ্যাত ব্যক্তি ছিল যার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ, যার ছেলে ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ, যিনি মুসলিম লীগকে একদমই পছন্দ করতে পারতেন না। আর সে আবার জওহরলাল নেহরুর বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড মানে বন্ধু ছিল। শেখ আবদুল্লাহ কার বন্ধু ছিল?
জওহরলাল নেহরুর বন্ধু ছিল। হ্যাঁ, আর শেখ আবদুল্লাহ কখনোই পছন্দ করতে পারতো না কাকে? মুসলিম লীগকে। কারণ মুসলিম লীগই তৈরি করেছিল কি? আর মুসলিম লীগই তো পাকিস্তান। বর্তমানে বর্তমানে মুসলিম লীগ যেটা তৈরি হয়েছিল ভারতে, সেটাই বর্তমানে কি পাকিস্তান হয়ে গেছে, তাই তো? মুসলিম লীগকে একদমই পছন্দ করতে পারতো না কে? শেখ আবদুল্লাহ। আর কার বন্ধু ছিল? হ্যাঁ, সে তো প্রথমেই চাইতো যে হরি সিং যাই করে যেন পাকিস্তানের সঙ্গে মিটে, পাকিস্তানের সঙ্গে কি করে কথা বলতে। আর হরি সিং রাজা হওয়ার পরে হরি সিং এর মন চঞ্চল হয়ে গেছিল, একবার পাকিস্তানের সঙ্গে কথা বলে, একবার ভারতের সঙ্গে কথা বলে। এই নিয়ে বিদ্রোহ করে দিয়েছিল কে? শেখ আবদুল্লাহ। আর শেখ আবদুল্লাহকে জেলে পুরে রেখে দিয়েছিল কে? হরি সিং জেলে পুরে রেখে দিয়েছিল। হরি সিং কি করেছিল? জেলে ভর্তি করে রেখে দিয়েছিল, বুঝা যাচ্ছে? আর এদিকে ভাব, জওহরলাল নেহরুর বন্ধু কে ছিল? শেখ আবদুল্লাহ। দেখতে 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 চলে এসছে একটা দিন, 20 অক্টোবর। কত তারিখ? 20 অক্টোবর। 20 অক্টোবর 1947 সাল। 20 অক্টোবর 1947 সালে আমাদের পাকিস্তান ভারতের উপর হামলা করে দিয়েছে। ভারতের উপর বলতে কোথায়? কাশ্মীরের উপর হামলা করে দিয়েছে। তার উপর হামলা করে দিয়েছে? কাশ্মীরের উপর 20 তারিখ হামলা করে দিয়েছে। আর হরি সিং এদিকে মজা আছে যে আমি স্বাধীন রাজা থাকবে, বোঝা গেছে? যখনই হামলা করে দিচ্ছে, এটা ভাব যে দুজনেরই সৈনিক কে ছিল? মাউন্ট ব্যাটেন। তার মানে সেনার পারমিশন তো পাবে না। কেরা আসছে? যে ওখানের কিছু জন যারা সেনা ভেতরে ভেতরে তৈরি করেছিল, বা কাফিলা বলা হয় ওদেরকে। কি বলা হয়? কাফিলা। কাফিলা যারা পাহাড় পাহাড়ে থাকে তাদেরকে কাফিলা বলে। সেই কাফিলাকে সাধারণ ড্রেস পরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল কোথায়? আক্রমণ করতে। প্রায় 10,000 সৈনিক এসেছিল। প্রায় কতজন কাফিলা? 10,000 কাফিলা এসেছিল। কত কাফিলা এসেছিল? 10,000 কাফিলা এসেছিল। কোথায়? জম্মু কাশ্মীরে প্রবেশ করেছিল। দেখতে দেখতে 23 তারিখ চলে আসে। আক্রমণ করতে করতে এগোতে থাকে। কত তারিখ চলে এসছে? 23 তারিখ। ডেটগুলো ভালো করে মনে রাখেন। 20 তারিখ আর কত? 23 তারিখ। 20 তারিখ চলে এসছে, আক্রমণ করেছে, 23 তারিখ হয়েছে। 23 তারিখের সময় তারা প্রায় প্রবেশ করেছে উরি পর্যন্ত। উরির ঘটনা পড়েছো তোমরা? উরি পর্যন্ত প্রবেশ করে গেছে। কত দূর? উরি পর্যন্ত প্রবেশ করে গেছে। কত দূর প্রবেশ করে গেছে? উরি পর্যন্ত প্রবেশ করে গেছে। কত দূর পর্যন্ত প্রবেশ করে গেছে? উরি পর্যন্ত প্রবেশ করে গেছে। কারণ দেখো, পাকিস্তান কি চাইতো জানো তো? পাকিস্তান চাইতো যে আমরা কাশ্মীর ছাড়া আমাদের ম্যাপ সম্পূর্ণ হবে না। পাকিস্তান ভাবতো এটা, যে কাশ্মীর ছাড়া আমাদের ম্যাপ সম্পূর্ণ নয়। তাই আক্রমণ করে দিয়েছে কোথায়? কাশ্মীরে আক্রমণ করে দিয়েছে। এই করতে করতে 25 তারিখ, 25/10/1947। ডেটগুলো ভালো করে মনে রাখুন। কত তারিখ? 25/10/1947। 25/10 এক মিনিট পরে হঠাৎ হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে কেন বল দেখি? খেটে ফেটে যাবনি তো? দেখ, এটুকু বোঝা গেছে তো? 25 তারিখ বারামুলা পর্যন্ত পৌঁছে গেছে। কত দূর পৌঁছে গেছে? বারামুলা পর্যন্ত পৌঁছে গেছে কে? 25 তারিখ বারামুলা পর্যন্ত পৌঁছে গেছে পাকিস্তানের কাফিলা, প্রায় 10,000 সৈনিক। বোঝা গেছে তো? এদিকে হরি সিং এর অবস্থা কেমন হচ্ছে বুঝতে পারছিস এবারে? হরি সিং বারবার ফোন করছে, দিল্লিতে পাঠাও লোক পাঠাও। এদিকে মাউন্ট ব্যাটেন বসে আছে, দেখো সৈনিকের মেন আমি আছি, তাই তো? যতক্ষণ না ও বিলয়পত্র সাইন করে, ততক্ষণ পর্যন্ত তুমি সৈনিক পাঠাতে পারবে না। কারণ যদি সৈনিক পাঠিয়ে দাও, অন্তরাষ্ট্রীয় মামলা হয়ে যাবে। কারণ পাকিস্তান নতুন দেশ, অন্তরাষ্ট্রীয় মামলা হয়ে যাবে। সবে 1945 সালে গঠন হয়েছে ইউএনও। 1945 সালে কি গঠন হয়েছে? ইউএনও। যে কোনো মামলা ইউএনওতে পৌঁছে যাবে, তখন সমস্যা তৈরি হবে তো। হ্যাঁ,
সমস্যা তৈরি হতো। আর এদিকে 25 তারিখ পড়েছে বারামুলা। এখান থেকে শ্রীনগরের দূরত্ব ছিল, যেখানে হচ্ছে আমাদের ছিল, বলো ওই পাগলাটা হরি সিং, তার দূরত্ব ছিল 150 কিলোমিটার। আর কত কিলোমিটার? 150 কিলোমিটার। পরের দিন পৌঁছে যেত 25 তারিখ। 25 তারিখ বারামুলা পর্যন্ত পৌঁছেছে। আর 25 তারিখ বাংলাদেশ বারামুলা পর্যন্ত পৌঁছে গিয়ে পাকিস্তান যে কাফিলা বাহিনী ছিল তাদের মাথায় বিঁধে গেছে। তারা বারামুলাতে যত হিন্দু মুসলিম যেই থাকুক না কেন সমস্ত মহিলাদের রেপ করে দিয়েছিল। বোঝা গেছে তো? কত তারিখ? 25/10/1947। কাউকে বাদ দেয়নি, একটাকে। বোঝা গেছে? একজনকে পর্যন্ত বাদ দেয়নি। বারামুলাতে ঘটনা ঘটেছিল তখন সাথে সাথে দুজন ব্যক্তি শ্রীনগরের কন্ডিশন বোঝার জন্য শ্রীনগর, ভারত থেকে দিল্লি থেকে শ্রীনগরে পৌঁছে গেছিল। তার নাম হচ্ছে ভিপি মেনন আর মেহর চাঁদ মহাজন। মেহর চাঁদ মহাজন পরবর্তীকালে ভালো ব্যক্তি ছিল। মেহর চাঁদ মহাজন দুজন ব্যক্তি কোথায় চলে গেছিল? গাড়ি পেয়েছিলেন লাস্টে, এমনি করে যা হোক করে প্ল্যাটফর্মে এসে গেছে, মানে এয়ারপোর্টে এসে গেছে। মেহর চাঁদ মহাজন খবর নিয়ে গেছিল যে ভারতের যতক্ষণ না বিলয়পত্র সাইন করো, আজকে বিলয়পত্র সাইন করো, কালকে আমরা রেজাল্ট দিয়ে দেবো। তখন সন্ধ্যা 25 তারিখ, 25 তারিখ সন্ধ্যার টাইম বিলয়পত্র নিয়ে গেছে। বিলয়পত্র দেওয়ার পর কাশ্মীরের রাজা হরি সিং বিলয়পত্রে সাইন করেছিল। এই মর্মে সাইন করেছে বিলয়পত্রে। প্রথমে তো 1 নম্বর নাম লিখেছে এত বড়, রাজাধিরাজ কাশ্মীর নরাধিপতি, রাজা মহাধিরাজ মহারাজ মুকুট পরিহিতা হরি সিং, নাম তার এইটুকু। এই জন্য এখন তোমাদের 8 নম্বর আর্টিকেলের মাধ্যমে কি তুলে দেওয়া হয়েছে? টাইটেল তুলে দেওয়া হয়েছে। নাহলে যে কেউ লাগাতো, তুমিও লাগাতে পারতে। আমি পাপা কি পড়ি, কারো সোনা বাবু, হ্যাঁ, অ্যাঞ্জেল, লেডি কুমার, এইটুকু নাম। এই জন্য কি তুলে দেওয়া হয়েছে? টাইটেল তুলে দেওয়া হয়েছে। যে কেউ টাইটেল লাগাতে পারবে না, শুধুমাত্র দুটো জিনিস লাগাতে পারবে। কে? এক, শিক্ষার ক্ষেত্রে টাইটেল লাগাতে পারবে, যেমন ডক্টরেট উপাধি লাগাতে পারো। আর কি লাগাতে পারবে? মিলিটারি যারা আছে, কর্নেল, মেজর জেনারেল, ফিল্ড মার্শাল, এইসব টাইটেল লাগাতে। আদার্স কেউ টাইটেল লাগাতে পারবে না। আর ওই ফ্রি যেগুলো যোগ করে ওগুলো তোমাদের টাইটেল ফাইটেল কিছু নেই। ঠিক আছে? খেয়ে নিচ্ছে নাকি তুমি খেয়েছো কিনা জিজ্ঞাসা করছে? তাহলে হ্যাঁ, কি করছিল? কি এটা কি আছে দেখছো তো? বলে দে, এখন স্যার বোঝাচ্ছেন, পরে কথা বলবো। স্যার চলে গেলে কথা বলবো, খাওয়া হয়েছে না হয়নি। ঠিক আছে? কথা বলে এগুলো সব ডেটাগুলো মনে থাকবে তো? কারণ ডেটগুলো না মনে রাখলে তুমি ব্যাপারটার সম্বন্ধে বুঝতে পারবে না। ডেটগুলো না মনে রাখলে তুমি কি বুঝতে পারবে না, পুরো প্রপার বুঝতে পারবে না। ডেটগুলো মনে আছে তো? হ্যাঁ, 25 তারিখের ঘটনা। 25 তারিখ, 25 অক্টোবর 1947 সালে এই ঘটনা ঘটেছে। দুজন বিলয়পত্র নিয়ে গেছে। কে? ভিপি মেনন আর মেজর চাঁদ। যে কোনো জায়গায় বিলয়পত্র সেম ছিল। যে কি নেওয়া হয়েছিল? ভারতবর্ষ 3টে জিনিস নিয়েছিল। যেটা 1935 সালে যে ইংরেজরা যেটা আমাদের কাছ থেকে নিয়ে রেখেছিল, ভারতবর্ষ প্রতিটা প্রদেশ থেকে ওটা নিয়ে রেখেছিল। এক তো হচ্ছে তোমার সেনা, এক কি সেনা নিয়ে রেখেছিল, এক কি নিয়ে রেখেছিল? সেনা নিয়ে রেখেছিল। 3টে জিনিস, সব বিলয়পত্র, যতগুলো বিলয়পত্র আছে না, সব 3টে জিনিসের নিয়ে রাখা হয়েছিল। লিখে আছে কি নেওয়া ছিল? সেনা নেওয়া ছিল, অর্থাৎ ডিফেন্স। কি নেওয়া ছিল? ডিফেন্স।
এক ছিল তো ডিফেন্স, আর কি নিয়ে রাখা হয়েছিল? দুই ছিল বিদেশি মামলা, আর তিনে সঞ্চার। সঞ্চার মানে কেন্দ্রীয়তে যা কিছু আছে সমস্ত কিছু, এয়ারপোর্ট, রেল ফেল যা কিছু আছে এগুলো সব নিয়ে রাখে। তিনটে জিনিস নিয়ে রাখে বিলয়পত্র, প্রতিটা বিলয়পত্রে তিনটা জিনিসই নেওয়া হয়েছিল। ভারত কোথাও কোনোটা বেশি নেয়নি, এই তিনটা জিনিসই নিয়ে রেখেছে। পরবর্তীকালে তো হয়ে গেছে, প্রপার হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। সেনা, ডিফেন্স আর বিদেশি মামলা, এটাই লেখা ছিল বিলয়পত্রে যে এই তিনটে জিনিসই নিয়ে রাখা হয়েছিল। কি নিয়ে রাখা হয়েছিল? এই তিনটে জিনিসই নিয়ে রাখা। কি রাখতে পারবে? এই তিনটে জিনিসই কি রাখতে পারবে? হ্যাঁ, বিলয়পত্রে বলা ছিল, তাই তো? বিলয়পত্রে কত জিনিস বলা ছিল? ওই জন্য পিছনে বসুন, ওই জন্য পিছনে বসুন। হ্যাঁ, মোবাইলে ঘাটবি বললে জিনিস দেখছিল। পড়ার থেকে খুব ইম্পর্টেন্ট আছে এখন, এখন পড়ার থেকে খুব ইম্পর্টেন্ট। যারা এরকম করবি তারাকে আমি আগে থেকে বলে দিচ্ছি, কপির পিছনে লিখে রেখে দে, আমার পক্ষে রেজাল্ট সম্ভব নয়। বোঝা গেছে তো? 25/10/1947 বোঝাচ্ছি, তাই তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে? কোন তিনটে জিনিস? এই তিনটে জিনিস। 26 তারিখ, 25 তারিখের এই ঘটনা পরে 26 তারিখ বিলয়পত্রে সাইন করে দিয়েছে কে? 26/10 বিলয়পত্রে সাইন করেছে যে এটি ভারতের অংশ। কোনটা? কাশ্মীর। কি কি দেওয়া হয়েছে? যে তিনটে জিনিস আমরা দিচ্ছি এখন বর্তমানে। কি কি? ডিফেন্স, বিদেশি মামলা আর সঞ্চার। এই তিনটে জিনিস দেওয়া হচ্ছে, বিলয়পত্রে লিখে দেওয়া হয়েছে। তারপরে লিখে দেওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমাতে যায়, রাত্রিবেলা যখন নিয়ে আনছে, নিয়ে আসছে কে? ভিপি মেনন আর কে? মেজর চাঁদ মহাজন, মেজর চাঁদ মহাজন, তাই তো? এবার দেখো, এখানে দেখবে জওহরলাল নেহরুর ছবি, দেখবে জওহরলাল নেহরুর ছবি এখানে খারাপ করার চেষ্টা করে আমাকে। কিন্তু জওহরলাল নেহরুর উদ্দেশ্য ছিল, জওহরলাল নেহরু ছিল হচ্ছে আমি ওয়ার্ল্ড লিডার হব। জওহরলাল নেহরু ওয়ার্ল্ড লিডারের টাইপের ছিল, তাই তো? এই জন্য সবসময় চাইতো জওহরলাল নেহরু যে বাইরের কোনো যেন না সমস্যা হয়। সেনা পাঠাতেই চাইছিল না কে? জওহরলাল নেহরু। সর্দার বল্লভভাই প্যাটেল বলছে ওসব কিছু যাবে না, যাও শুনে যাও, আগে মারো তারপর তার কথা, আগে মারো তারপর তার কথা। সকালবেলা 27 তারিখ সকালবেলা সেনা পৌঁছে যায় কোথায়? হ্যাঁ, কোথায় পৌঁছে যায়? শ্রীনগরে সেনা পৌঁছে যায়। এবং হরি সিং বিলয়পত্রে সাইন করেছে। আর রাজা থাকবে না হরি সিং, তাই তো? হরি সিং যখন বিলয়পত্রে সাইন করে দেয়, তারপর হরি সিং তার সেনাকে ছিল হচ্ছে, তার হচ্ছে পার্সোনাল যে একদম কাছে ছিল, তার নাম ছিল আকবর খান। তার নাম কি ছিল? আকবর খান। আকবর খানকে বলেছিল, তার যে বন্দুক থাকে, রাজার স্পেশাল বন্দুক থাকবে, বন্দুক দিয়েছিল। আর বলেছিল যদি সকালবেলা ভারতীয় সেনা না আসে তাহলে আমাকে ঘুম থেকে তোলার দরকার নেই, ঘুমন্ত অবস্থায় গুলি করে মেরে দেবে, আমি আর সকালে সূর্য দেখতে যাই। কারণ পরের দিন হলে কে ঢুকবে? পাকিস্তান আর্মি মেরে দেবে। এই জন্য বলছিল সকালবেলা আর সূর্য আমি দেখতে চাইনি, আমাকে যদি না ভারতীয় সেনারা আসে তাহলে আমাকে এই ঘুমন্ত অবস্থায় যেন গুলি করে মেরে দেওয়া হয়। বোঝা আছে তো? পরের দিন সকালবেলা ভারত পৌঁছে গেছিল, আর এক পাও পর্যন্ত এগাতে পারেনি পাকিস্তান। এই যুদ্ধের মাধ্যমে, এই যুদ্ধ এই 27 তারিখ থেকে শুরু হয়েছিল যুদ্ধ। 26 তারিখ হয়েছে মানে 27 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছিল। 27 তারিখ থেকে শুরু হয়েছিল যুদ্ধ, ডিসেম্বর 1948 পর্যন্ত চলেছিল। প্রায় 1.5 বছর যুদ্ধ চলেছিল। কত পর্যন্ত চলেছিল? 1948 পর্যন্ত চলেছিল যুদ্ধ। হ্যাঁ, 10,000 সেনা, 10,000 লোক নয়, 10,000 সেনা কাফিলা। বুঝে দিচ্ছি কেন? শুধু 27/10/1947 সালে থেকে ডিসেম্বরে 1948 বলছে 10,000 সেনাকে মারতে হতো দেন। আর ভারত তখন প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। এই যা যতটুকু বেরিয়েছিল তারপরে আর এগাতে পারে। সেই জায়গাটা ক্যাপচার করেছিল 30%। কত পার্সেন্ট? 30%। আজ পর্যন্ত পাকিস্তান হাতে ওই জায়গাটাই আছে, যেটাকে পাকিস্তান তারা বলে আজাদ কাশ্মীর, আমরা যেটাকে বলি পাক অকুপাইড কাশ্মীর। বোঝা আছে তো? হ্যাঁ, কত দূর বললাম? ডিসেম্বর পর্যন্ত। এতে ভারতীয় সেনা প্রায় 1100 থেকে 1200 হাজার, অ্যাপ্রক্সিমেট ধরে চলে 1000 জন, ঠিক আছে? 1000 জন মারা গেছিল। আর পাকিস্তান সেনা মারা গেছিল প্রায় 4000 জন। তবু তারা বলে আমরা জিতে গেছি। তখন নতুন নতুন ইউএনও তৈরি হয়েছে। যে কোনো কেস হলে জওহরলাল নেহরু কোথায় নিয়ে চলে গেছিল?
ইউএনওতে কেস নিয়ে চলে গেছিল। এবারে এই সময় দেখো, এই সময় যখন এটা হয়ে যায়, এটা যখন হয়ে যায় 30% কার হাতে রয়ে গেছে? পাকিস্তানের হাতে। আর কত রয়ে গেছে? 70%। হ্যাঁ, এবারে ইউএনওতে গিয়ে বলা হয়েছিল যে আমরা ওখানে জনমত সংগ্রহ করাতে চাই। কি সংগ্রহ করাতে চাই? জনমত সংগ্রহ করতে চাই। জনমত সংগ্রহ করাতে গেলে প্রথম কথা দুই জায়গার পুলিশকে সরাতে হবে। দুটো জায়গারই কাকে সরাতে হবে? পুলিশকে সরাতে হবে। কিন্তু দুটো জায়গায় পুলিশ, ভারত বলছে যে ঠিক আছে আমি সই নেবো, কোনো অসুবিধা। ভারত জানে একবার চলে তারপরে আমরা দেখে নেবো, কারণ সাইন কার আছে? আমাদের আছে তো। হ্যাঁ, তো পাকিস্তান আর পুলিশ সরাতে চায়নি। পুলিশ যেহেতু সরাতে চায়নি, সেহেতু যেরকম অবস্থায় পড়ে আছে এখনো পর্যন্ত ওই রকম অবস্থায় পড়ে আছে। বোঝা আছে তো? এখনো পর্যন্ত কী অবস্থা পড়ে আছে? ওরকম অবস্থায় পড়ে আছে। বোঝা আছে তো? 30% কার হাতে আছে? পাকিস্তানের হাতে আছে। আর 70% কার হাতে আছে? ভারতের হাতে আছে। 70% কার হাতে আছে? 30%, 70%, এটুকু বোঝা আছে। এখানে যখন এরকম হয়ে গেছে, ঘুম পাচ্ছে তোদের? ঘুম পাচ্ছে? বলছে এ তো সুন্দর গল্প বলছে, একটু ঘুমায় আরামসে, নাকি? এটুকু বোঝা গেছে তো? এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এটুকু ক্লিয়ার তো? এগাতে থাকি এবারে, নাকি? ধীরে ধীরে এগাতে থাকি। দেখ এবারে এখানে যখন এরকম অবস্থা হয়েছে, বিলের পত্রে যখন সাইন করে দিয়েছে, আর অলরেডি জেলে কে ছিল? শেখ আবদুল্লাহ। কার বন্ধু ছিল? জওহরলাল নেহরু বন্ধু ছিল। শেখ আবদুল্লাহকে ছাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রী বানানো হয়েছে কাকে? ওই রাজ্যের প্রধান বানানো হয়েছে কাকে? শেখ আবদুল্লাহকে। হরি সিংয়ের সময় শেষ। হরি সিংয়ের সময় শেষ। ধীরে ধীরে শেখ আবদুল্লাহ ধীরে ধীরে যখনই প্রধান হয়ে গেছে, তারপরে শেখ আবদুল্লাহর মধ্যে পরিবর্তন চলে আসছে। শেখ আবদুল্লাহর মধ্যে কি চলে আসছে? পরিবর্তন চলে আসছে। তখন তৈরি করা হয়েছিল যে কাশ্মীর সম্বন্ধে বিলয়পত্রে যেহেতু সাইন করেছে, কাশ্মীরকে কিছু না কিছু প্রাবধান দিতে হবে। কাশ্মীরের কাউকে না কাউকে কনস্টিটিউশন রাখতে হবে। সেরকম দুজনকে কাশ্মীরের কি রাখা হয়েছিল? 4 জনকে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে রাখা হয়েছিল। কতজনকে রাখা হয়েছিল? 4 জনকে ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে রাখা হয়েছিল। কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদ। কি? গণপরিষদ। গণপরিষদে কতজনকে রাখা হয়েছিল কাশ্মীরের? 4 জনকে। তার মধ্যে একটা সদস্যর নাম ছিল শেখ আবদুল্লাহ। কারণ ওর সম্বন্ধে তো, আরে কাশ্মীরেরও তো তৈরি করতে হবে। কাশ্মীরে তো সংবিধানে কি কি দেওয়া হবে না দেওয়া সেগুলো তৈরি করতে হবে। কাশ্মীরে দিতে হবে তো। হ্যাঁ, কাশ্মীরে দিতে হবে তো। হ্যাঁ, একদম ক্লিয়ার। তার একজন সদস্য কে ছিল? শেখ আবদুল্লাহ। তৈরি করা হয়েছিল কনস্টিটিউশন এবং সেখানে বলা হয়েছিল 370 নম্বর আর্টিকেল দেওয়া হয়েছিল। কার জন্য? কার জন্য? কাশ্মীরের জন্য, যেটা বর্তমানে উঠে গেছে। কত নম্বর আর্টিকেল দেওয়া হয়েছিল? 370 নম্বর আর্টিকেল দেওয়া হয়েছিল। এই 370 নম্বর আর্টিকেল যেটা বর্তমানে কি হয়েছে? হ্যাঁ, এবং এটা রাখা হয়েছিল, এটা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল 1949 সালে। 1950 সালে সংবিধান লাগু হয়েছে ভারতের। 1949 সালে তৈরি করা হয়েছিল কি? তৈরি করা হয়েছিল কি? একটা গণপরিষদ। গণপরিষদে 4 জনকে যোগ করা ছিল, একটা আর্টিকেল দেওয়া হয়েছিল, তার নাম কি? 370। তার নাম কি ছিল? 370। আর আছে এখন 370? হ্যাঁ, আর 370 আছে। আছে। এই 370 আর্টিকেল দিয়ে এখানে রাখা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল কি 370-এর? এখানে নাম দেওয়া হয়েছিল 370 নম্বর আর্টিকেলে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল। টেম্পোরারি মানে কি? ক্ষণস্থায়ী। টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল। প্রথমে নাম কি দেওয়া হয়েছিল? টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল। বোঝা যাচ্ছে তো? প্রথমে নাম দেওয়া হয়েছিল। এরপরে 371 নম্বর আর্টিকেলে এতে দেওয়া ছিল নাগাল্যান্ডকে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। নাগাল্যান্ড বলছে এটা তো ক্ষণস্থায়ী, 2 দিন পরে তোমরা তুলে দিতেও পারো। বহুত রাজ্যকে যোগ করতে তো প্রচুর কষ্ট হয়েছে।
বহুত কষ্ট হয়েছে রাজ্যগুলোকে। সর্দার বল্লভভাই প্যাটেল একমাত্র ব্যক্তি, এই জন্য তাকে কি বলা হয়, লৌহ পুরুষ বলা তো। হ্যাঁ, কেন বলা হয় বোঝা গেছে তো, এমনি এমনি বলা হয়নি। এই টেম্পোরারি অ্যান্ড কি ট্রানজিশনাল ছিল, টেম্পোরারি আর ট্রানজিশনাল যখন ছিল, তারপরে বলছে যে এটা তো আমাদেরকে দেওয়া হয়েছে, মানে এটা কবে উঠে যাবে, ক্ষণস্থায়ী। তো টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, যে কোনো সময় উঠে যেতে পারে। এই জন্য এখানে যোগ করে রয়েছে আরেকটা ওয়ার্ড, স্পেশাল প্রভিশন। কি যোগ করে রয়েছে? স্পেশাল প্রভিশন। প্রথমে কি ছিল? টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল, তারপরে যোগ করে রয়েছে কি? স্পেশাল প্রভিশন। এখন এর নাম কি? টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন। বোঝা গেছে তো? আর্টিকেলের না এটা এসছে কীভাবে নাম? তো 370 ক্ষণস্থায়ী, যে কোনো সময় উঠে যেতে পারে। এর 3টে ক্লজ আছে। 370-এর কতগুলো ক্লজ আছে? 3টে ক্লজ আছে, 1 2 3 করে, 1 2 3 করে কতগুলো ক্লজ আছে? 3টে ক্লজ আছে। আমি এসব যে ডেটাগুলো নিয়েছি, ডেটাগুলো বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী এপিসোড থেকে কিছু ডেটা নিয়েছি, আর কিছু ডেটা বই থেকে নিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে প্রধানমন্ত্রী এপিসোড দেখতে পারো। এবিপি আনন্দে মেবি প্রধানমন্ত্রী এপিসোড থাকে, কিসের একটা থাকে, এবিপি আনন্দে তো প্রধানমন্ত্রী এপিসোড হয় সিরিজ, পুরো যত প্রধানমন্ত্রীর সবার, তোমরা চাইলে ওখানে চেক করতে পারো। যা ডেটা নিয়েছি সব ওখান থেকে নিয়েছি, ঠিক আছে? এর 3টে, এর কথা 4টে করে সাব ক্লজ থাকবে। এর কতগুলো করে সাব ক্লজ ছিল? এতে 4টে সাব ক্লজ ছিল, এ বি সি ডি, এ বি সি ডি, 4টে কি ছিল? সাব ক্লজ ছিল। কতগুলো ছিল? 4টে সাব ক্লজ ছিল। এবারে দেখ, এতে বলা ছিল, প্রথমে বলা ছিল এতে 238 নম্বর আর্টিকেল লাগু হবে না। কোথায়? জম্মু কাশ্মীরে লাগু হবে না। 238 নম্বর আর্টিকেল কি জিনিস? আমরা রাজ্যকে 4টে ভাগে ভাগ করেছি। রাজ্যকে আগে 4টে ভাগে ভাগ করা হতো, এ বি সি ডি। এতে তো যতগুলো স্টেট রয়েছে সেই স্টেটগুলো আসতো। বিতে আসতো 238 নম্বর আর্টিকেল। বিতে আসতো কি? 238 নম্বর আর্টিকেল। এখানে জম্মু কাশ্মীর মিজোরাম ফিজোরাম ছিল, তাই তো? সিতে আসতো কি? 239 নম্বর আর্টিকেল, ইউটি। এটাতে কি আসতো? ইউটি। আর ডিতে ছিল আন্দামান নিকোবর। ডিতে কি ছিল? আন্দামান নিকোবর। যারা জওহরলাল নেহরুকে বলে যে জওহরলাল নেহরু এরকম করে গেছে, জওহরলাল নেহরু করে গেছে 1956 সালে। 1956 সালে সেই জওহরলাল নেহরু করে গেছে বি আর ডি কে উড়িয়ে দিয়েছে, বি ডি সি কে উড়িয়ে দিয়েছিল। সি কেও কি করেছে? সি কে উড়িয়ে দিয়েছিল। বি ডি বি বি আর ডি কে উড়িয়ে দিয়েছে, বি আর ডি কে উড়িয়ে দিয়েছে। এখন তো বি সিতে আসছে কে? ইউডি আসছে। এখন কে আসছে? 239 ইউনিয়ন টেরিটরি আছে তো, 239 কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাই তো? 239 থেকে 242 পর্যন্ত। এটা তো পরবর্তীকালে যোগ হয়েছে। বি 238 নম্বর আর্টিকেল আছে। যারা বলে জওহরলাল নেহরু যে কি করেছে, বোঝা যাচ্ছে কি করেছে? 238 জম্মু কাশ্মীরকে পাওয়ার দিয়েছে, জম্মু কাশ্মীরকে পুড়িয়ে দিয়েছে 1956 সালে। যারা বলে যে এই 370 আর্টিকেল উঠতে হয়েছে, তার আগে 70% যোগ করে নেওয়া হয়েছিল। কার সাথে? ভারতের সঙ্গে 70% যোগ হয়ে গেছিল। জম্মু কাশ্মীর কত পার্সেন্ট যোগ হয়ে গেছিল? 70%। কিন্তু সব থেকে বড় কাজ করেছে, এটাকে সম্পূর্ণ রাজ্যে পরিণত করে নিয়েছে। কারণ কি দেখো, কারণ একটা দেশ ছিল, আমার দেশের মধ্যে 2টো পতাকা ব্যবহার করতে হতো। জম্মু কাশ্মীরের মানুষ 2টো পতাকা ব্যবহার করতো। জম্মু কাশ্মীরের মহিলারা কোথাও কী করতে পারতো না, বাইরে কোথাও বিবাহ করতে পারতো না। জম্মু কাশ্মীরে কোনো আরবিআই রুল চলতো না, এসবিআই রুল চলতো, তাই তো? হ্যাঁ, শুধুমাত্র কী ছিল? ডিফেন্স হাতে ছিল, বিদেশি মামলা ছিল, সঞ্চয় ছিল, আদার্স কিছু ছিল না হাতে, তাই তো? রিপোর্ট, বিদেশ মামলা আর কি বাকি সবগুলো সব আলাদা করে অলরেডি আগে থেকে কাজ চলছিল। এ তো তোর এ আছে, স্টেট আছে 28টা স্টেট। এখন বি আছে 238 নম্বর আছে, 238 নম্বর আর্টিকেল, 238 নম্বর আর্টিকেল পার্ট 8, পার্ট 7, পার্ট কত? পার্ট 7। তোরা পার্ট 5 পড়িস। পার্ট 5 আছে কি? পার্ট 5 বলছি না, তোরা এই পার্ট 5 এখনো পড়ায়নি, আর শিডিউল 5 পড়ছি। একদম এত তাড়াতাড়ি কোয়ালিটি শিখে যাবি? পার্ট 5 আছে সংঘ, অর্থাৎ কেন্দ্রের কথা। পার্ট 6-এ কি আছে? রাজ্যের কথা। পার্ট 7, এরপরে তোরা পার্ট 7 পর্যন্ত ডাইরেক্ট পার্ট 8-এ চলে যাও।
কোথায় চলে যাও? পার্ট 8-এ চলে যাও। পার্ট 7 পড়তে হয় না, কারণ কি পার্ট 7 কি আছে? পার্ট 7 নেই। কোথায় চলে যাও? পার্ট 8-এ চলে যাও, ইউনিয়ন টেরিটরিতে চলে যাও। একদম বোঝা গেছে তো? হ্যাঁ, তার মানে 370 নম্বর আর্টিকেলের মাধ্যমে, আর জওয়াহরলাল নেহরু 1956 সালে এটাকে কি করেছিল? আলাদা করে দিয়েছিল। তো 370 আর্টিকেলে বাকি যে পার্টটা আছে 370 আর্টিকেলে নেক্সটে বলবো, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে তো? নেক্সটে বলবো, তারপরে জম্মু কাশ্মীরে যা যা টুকটাক পড়ানো আছে পড়ানো। ক্লিয়ার হয়েছে না হয়নি?